ইসলাম খেলাফত এবং মুসলিম রাজতন্ত্রকে বৈধ ঘোষণা করে, যেটা হচ্ছে আপনাদের আলেমগণে সেটা বৈধ বলেন, কিন্তু গণতন্ত্র তো হারাম, এটা তো ইসলামের অনুমোদিত না। তাহলে গণতন্ত্র কিভাবে আপনারা নিতে চাচ্ছেন? বিশেষ করে জামাত ইসলাম কেন গণতন্ত্রকে অনুসরণ করবে? আমরা এই জায়গাটা স্পষ্ট জানছি। হ্যাঁ, আমি বলি গণতন্ত্রের মানেটা হচ্ছে জনগণের মতামত নিয়ে, তাই না? এটাকে শূরা বলা হয়, শূরা। আচ্ছা, পরামর্শ নেওয়া, পরামর্শ নিয়ে কোন একটা সিদ্ধান্ত নেওয়া, এটা ইসলামের বিপরীত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিটি যুগেই ইসলাম পরামর্শকে গুরুত্ব দিয়েছে। পরামর্শের ভিত্তিতে, মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসলাম বলেছে ও আমরুহুম শুরা বাইনহুম, কোরআন শরীফে আয়াত আছে যে তোমরা পরামর্শের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করো। সুতরাং গণতন্ত্রের বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, বিভিন্ন কাঠামো থাকতে পারে, বিভিন্ন সিস্টেম থাকতে পারে, কিন্তু ইসলাম মানুষের মতামত নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা কখনো সৃষ্টি করে নাই। এবং আজকের বাংলাদেশে আপনারা দেখেন শুধু জামাত ইসলামী নয়, এখানে আরো অন্যান্য ইসলামী দল ইসলামী আদর্শ নিয়ে কাজ করতেছে। তারাও তো গণতন্ত্রের ভিত্তিতে মানুষের মতামত নিয়ে একটা রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। এখানে তো বলতে গেলে একটু ঐক্যমত হয়ে গেছে। জায়গা আছে যে মানুষকে আইওয়াসে যে জায়গাটা আমরা একটু বলে রাখি যে গণতন্ত্র, আপনাদের কিন্তু গণতন্ত্রটা ছিল না 2012 সালের পরে পতিতে আপনারা গণতন্ত্রের উপর একটা জোর দিচ্ছে যতটুকু আমাদের ডেটা বলে। তারপরও এর আগেও আপনাদের বিভিন্ন সময় নিষেধাজ্ঞার এসেছে, সেটা আমরা পরবর্তী আলোচনা করব। কিন্তু এই বিষয়টা হচ্ছে আপনারা ইসলামিক দল হলো তো খেলাফতকে আপনারা যেটা হচ্ছে প্রায়োরিটি দিবেন, আপনারা কেন গণতন্ত্র যাবেন? তাই এটা কি নয় যে যে ইসলামের একটা জায়গা থেকে লেবাস ইউজ করে আপনারা একটা জায়গায় আপনারা মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন, এমন কোনো কিছু কিনা? নাকি আসলে গণতন্ত্রকে মানে আপনাদের মতের মধ্যে এনে গণতন্ত্রকে আপনারা কাজে লাগিয়ে আপনারা একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসলামিক আইন কায়েম করতে চাচ্ছেন? কোনটা আসলে এখানে? নজরুল ইসলাম ভাই, এখানে ইসলামকে নিয়ে অনেকের মধ্যে ইসলামের যে সিস্টেম গুলো আছে সেগুলো অনেককে অনেকভাবে ব্যাখ্যা করে। এখানে খেলাফত বলেন আপনি, শাসনতন্ত্র বলেন আপনি, ইমারত বলেন আপনি, এই সবগুলোর মিলিয়ে আসলে রাষ্ট্র ব্যবস্থা। খেলাফত এটা একটা পরিভাষা, এটাও রাষ্ট্র। খলিফা তো আর যে কেউ নিজে ঘোষণা দিয়ে হতে পারে না। ইসলামের যে সমস্ত সময়ে খলিফা নির্বাচিত হয়েছেন তারাও তো মতামতভিত্ত হয়েছেন। হয়তো আবু বকর খলিফা হয়েছেন, হয়তো উমর খলিফা হয়েছেন। আমি আগেই বললাম যে গণতন্ত্রের বিভিন্ন পদ্ধতি থাকতে পারে। এখন অনেক বিশাল সংখ্যে মানুষ পৃথিবীতে, অনেকগুলো মানুষ। তখন মানুষের সংখ্যা কম ছিল, তখন কম মানুষ পরামর্শ দিয়েছে। এখন মানুষের সংখ্যা বেশি হয়েছে, বেশি মানুষ পরামর্শ দেবে। কিন্তু যে খেলাফত বলি বা অন্যভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলি, সবগুলোই কোনো না কোনো পর্যায়ে মতামতের ভিত্তিতে, শোরার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে কিন্তু গঠিত হয়েছিল। এবং সেটা সেটা আপনারা কোনো আধুনিক ইসলাম চাচ্ছেন কিনা আগামীতে, নাকি ইসলাম আগে থেকে আধুনিক? ইসলামটা হচ্ছে এখানে আর আধুনিক বা পুরাতন এমন কিছু নেই। ইসলামটা হচ্ছে এটা সার্বজনীন একটি কমপ্লিট কোড অফ লাইফ। এটা শুধু কোনো একটা যুগের সীমাবদ্ধ নয়, একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত যখনই মানুষ কোনো সমস্যায় পড়বে, ইসলাম ব্রড, ইসলামের ভিত্তিতে তার একটা সমাধান খুঁজে নিতে পারবে। এবং সেই সমাধান ক্ষেত্রে আমরা হ্যাঁ, এটা পরিবেশ পরিস্থিতির আলোকে ইসলামের যে ইসলামী শরিয়ার যে মূলনীতি আছে সেই মূলনীতিগুলোতে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এখানে কোরআন এবং হাদিসকে আপনি সরাসরি পাচ্ছেন, কিন্তু ইজমা এবং কিয়াস হচ্ছে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গির আলোকে আপনি যদি একটু কিছু তৈরি করেন সময়ের প্রয়োজনে, পরিস্থিতির প্রয়োজনে, পরিবেশের প্রয়োজনে, আপনি কোরআন এবং হাদিসকে বিশ্লেষণ করে একটি রাস্তা বা একটি মত আপনি তৈরি করতে পারবেন। সুতরাং বলেন, আপনারটা শেষ করুন, আপনারটা শেষ করুন, তারপর প্রশ্নে যাব। এটাই বলছিলাম যে ইসলাম যে কোনো যুগের জন্য যুগ উপযোগী কর্মপন্থা ইসলাম নির্ধারণ করতে পারে, তবে মূলনীতি হিসাবে কোরআন এবং হাদিস সেখানে থাকবে, তার আলোকে এটা তৈরি করতে হবে। আমরা আমরা ঠিক ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। কয়বার নিষিদ্ধ হয়েছে জামাতে ইসলাম এই পর্যন্ত বলেন তো? আপনি জানেন? আমাদের ডেটা বলতে জি 3বার নিষিদ্ধ হয়েছে আপনারা। 3বারের মধ্যে 1958 সালে একবার,
1966 সালে একবার, 1972 সালে একবার, এবং 1958 সালে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ এনে আপনাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এবং 1964 সালে যেটা হচ্ছে সেটা হচ্ছে মুসলিম অধিকার আইনের বিরোধিতা করার কারণে আপনারা নিষিদ্ধ হয়েছেন, এবং 1972 সালে স্বাধীনতা বিরোধীর এই জায়গাটা এসেছে। এত নিষেধাজ্ঞায় এত কিছু, আসলে এটা কি আপনাদের মতাদর্শের বিরুদ্ধে গিয়েছে বিধে আপনারা, বা আপনারা তাদের বিরুদ্ধে গিয়েছেন নিষেধাজ্ঞা, নাকি আসলে কোনো কারণে ষড়যন্ত্র কিংবা আপনাদেরকে উঠতে না দেওয়ার জায়গাটা কোনটা আপনি দেখছেন এখানে? এখানে আসলে দুইটা বিষয় কাজ করেছে আমার মতে। সেটা হলো জামাত ইসলাম একটি ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের উত্থান বা জনগণের মধ্যে জামাত ইসলামের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের জন্য চক্ষুস্বরের কারণ হয়ে যেতে পারে। এখান থেকেও জামাতের বিরুদ্ধে সিদ্ধান্ত এসেছে। আবার বিশ্বব্যাপী এই যে ইসলামের বিরুদ্ধে যে কিছু ষড়যন্ত্র আছে, ইসলামের উত্থানকে কখনো অনেকেই সহ্য করে না। এখানে দুই দিক থেকেই কোনো না কোনো ভাবে জামাত ইসলামীকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য বা তাদেরকে তাদের রাজনীতিকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে। আমি মনে করি যে জামাত ইসলামীর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে এ ধরনের কাজ জামাত ইসলামী করে নাই, এবং কখনো জামাত ইসলামের সে পথ অবলম্বন করে নাই।